প্রথমেই সবাইকে গুড মর্নিং। গত 23 তারিখ আমরা পড়েছিলাম বিকৃতি পর্যন্ত, যেটা কিনা স্থিতিস্থাপকতা রিলেটেড একটা রাশি। ঠিক আছে, তো বিকৃতির পরে আর একটা রাশি আছে, সেই রাশিটা আমরা দেখে নেব। আচ্ছা, তো বিকৃতি একটা রাশি হলো, আর একটা রাশি হলো পীড়ন। তো পীড়ন কাকে বলে? পীড়ন হলো বস্তুর প্রস্থচ্ছেদে প্রতি একক ক্ষেত্রফলের উপর সৃষ্ট প্রতিক্রিয়া বলই হলো পীড়নের মান। আচ্ছা, তো ডেফিনেশনটা দেখেই সবার প্রথম তোমরা খেয়াল করো এই ডেফিনেশনটার সাথে কার ডেফিনেশনের মিল আছে, কোন রাশির ডেফিনেশনের মিল আছে। এই ডেফিনেশনের সাথে চাপের ডেফিনেশনের মিল আছে, যেটা আমরা একদম প্রথম ক্লাসে দেখে নিয়েছিলাম। ঠিক আছে, সেখানেও বস্তুর প্রস্থচ্ছেদের প্রতি একক ক্ষেত্রফলের উপরেই বল দেওয়া হচ্ছিল বা বল প্রয়োগ করা হচ্ছিল, কিন্তু এখানে ডিফারেন্সটা কোথায়? চাপের সাথে পীড়নের ডিফারেন্সটা কোথায়? সেটা হলো, সেক্ষেত্রে কিন্তু আমরা বল প্রয়োগ করছিলাম, কিন্তু এক্ষেত্রে আমরা প্রতিক্রিয়া বলটাকে মাপবো। এক্ষেত্রে আমরা প্রতিক্রিয়া বলটাকে মাপবো। তো এখানেই চাপের সাথে পীড়নের ডিফারেন্স। ঠিক আছে, এবারে যখন তোমরা অঙ্ক করবে, এই পীড়ন সংক্রান্ত কিছু অঙ্ক তোমাদের নিশ্চয়ই থাকবে প্রশ্নমালায়। সেখানে দেখবে যে সেখানে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হলো যে পীড়নের এখানে যে প্রতিক্রিয়া বলা হয়েছে, কিন্তু আমরা তখন ওখানে অঙ্ক করার সময় আমরা প্রযুক্ত বলটার যে মান নেওয়া হয়েছে সেইটা নিয়ে কাজ করব। তার কারণ হলো, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে আমরা জানি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে প্রতিক্রিয়া তো ক্রিয়ারই সমান। প্রতিক্রিয়া প্রতিক্রিয়া ইকুয়াল টু ক্রিয়া। তো আমরা বাইরে থেকে যে বলটা প্রয়োগ করব সেই বলটাই সে আবার রিভার্স ব্যাক করবে। তো সেই জন্য আমরা যখন পীড়ন সংক্রান্ত কিছু অঙ্ক করব, ম্যাথামেটিক্যাল প্রবলেম, তখন কিন্তু আমরা প্রতিক্রিয়ার জায়গায় যে বলটা ক্রিয়া করছে সেই বলের মানটাই লিখব। তো পীড়ন হলো, আচ্ছা পীড়ন একইভাবে চাপের যা একক, চাপের যা মাত্রা, সবই কিন্তু পীড়নের ক্ষেত্রেও একই। পীড়নের পীড়ন মানে হলো প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রবল। চাপের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম বল বাই ক্ষেত্রবল, কিন্তু পীড়ন যেহেতু প্রতিক্রিয়া বলের উপর নির্ভরশীল, তো এখানে প্রতিক্রিয়া বল বলতে হবে। পীড়নের একক কিন্তু চাপের এককের সঙ্গে সমান। আমরা প্রথম ক্লাসে দেখে নিয়েছিলাম যে চাপের একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, সেরকমই পীড়নের একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। এসআই পদ্ধতিতে এটাও চাপেরই একক, পীড়নের চাপের একক সমান। পীড়নের মাত্রা ইকুয়াল টু, আচ্ছা এটা বলের মাত্রা হবে না, এটা হবে চাপের মাত্রা, এটা ভুল হয়েছে। পীড়নের মাত্রা ইকুয়াল টু এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। তার মানে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। পীড়নের মাত্রা হচ্ছে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। তো বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 বাই ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। ক্ষেত্রফলের মাত্রা সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। আর বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। তো সেটা এল স্কোয়ার যদি নিচে যায় তাহলে ইনভার্স আকারে এ আসবে। এরপরে স্থিতিস্থাপকতা সংক্রান্ত আরেকটি রাশি, সেটা হলো স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা কি? স্থিতিস্থাপক সীমা হলো বস্তুতে প্রযুক্ত বাহ্যিক বলের মান একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে বিকৃত বস্তুটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে, অর্থাৎ প্রযুক্ত বল সরিয়ে নিলে বস্তুটি আগের অবস্থায় ফিরে আসে। বাহ্যিক বলের এই সীমাকেই বলা হয় স্থিতিস্থাপক সীমা। তো বাস্তব ক্ষেত্রে আমরা যদি স্থিতিস্থাপক সীমার উদাহরণ দিতে চাই, তো তোমরা দেখবে যে আমরা যে হাতে যে রাবার ব্যান্ড নিয়ে যখন টানি, তখন কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, সেই রেঞ্জের পরে কিন্তু রাবার ব্যান্ডটা ছিঁড়ে যাবে। তো সেই যতক্ষণ না পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে,
ততক্ষণ পর্যন্ত রাবার ব্যান্ডটাকে ছেড়ে দিলে সে আবার তার নিজের আকারে ফিরে আসবে। তো সেই হাইয়েস্ট যে দূরত্ব পর্যন্ত যে বল প্রয়োগ করলে রাবার ব্যান্ডটা ছিঁড়বে না, রাবার ব্যান্ডটা সেই আগের অবস্থায় ফিরে আসবে, সেইটাকেই বলা হয় স্থিতিস্থাপক সীমা। তো এখানে বলা আছে বাহ্যিক বল, এটা খুবই ইম্পর্টেন্ট, যে বাহ্যিক বলের মান এই সীমা অতিক্রম করলে বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম আর বজায় থাকে না। তো এই সীমা পীড়নের প্রকৃতি এবং বস্তুর উপাদানের উপর নির্ভর করে। বিভিন্ন পদার্থের স্থিতিস্থাপক সীমা বিভিন্ন হয়, যেমন ইস্পাতের স্থিতিস্থাপক সীমা সীসার তুলনায় খুব বেশি। আচ্ছা, এটা কি বলেছে না, আমরা আমরা যদি বিভিন্ন আকারের রাবার ব্যান্ড নিই, যেগুলো ছোট রাবার ব্যান্ড সেগুলোকে যতটা পরিমাণ বল প্রয়োগ করলে তারা ছিঁড়ে যাবে, যেগুলো বড় রাবার ব্যান্ড তাকে নিশ্চয়ই তার থেকে বেশি বল প্রয়োগ করতে হবে সেটাকে ছিঁড়ে যেতে। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে স্থিতিস্থাপক সীমার মান বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন। তো এখানে আরেকটা আছে হুকের সূত্র। হুক কি বলছে দেখি। হুক বলেছেন, বিজ্ঞানী হুক, তিনি বলেছেন স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক হয়। এটা মানে কি? এটা মানে খুবই সিম্পল। না, হুক বলছেন যে পীড়ন আর বিকৃতি পরস্পরের সমানুপাতিক মানে কি? মানে আচ্ছা, সবার আগে জানতে হবে পীড়ন আর বিকৃতির মধ্যে কোনটা মৌলিক। ঠিক আছে, কোনটা মৌলিক বলে তোমাদের মনে হয়? অনেকেই বলে আগে পীড়ন হয় তারপর বিকৃতি হয়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। পীড়নের ডেফিনেশনে সব জায়গায় বলা আছে যে প্রতিক্রিয়া বল, বলের আগে কিন্তু প্রতিক্রিয়া শব্দটা আছে। প্রতিক্রিয়া বল কখন উদ্ভব হবে? যখন বস্তুতে বিকৃতি আসবে। যখন একটা রবারকে, একটা ইরেজারকে কম্প্রেস করে চেপে দেওয়া হবে, তার আয়তন আকার ছোট করা হবে, তখনই তো তার মধ্যে একটা প্রতিক্রিয়া বল আসবে। তো তার মানে আগে কিন্তু বিকৃতি হয়, তারপর পীড়ন হয়। তো তার তার মানে এখানে বলেছে কি বিকৃতি ও পীড়ন পরস্পরের সমানুপাতিক। এর মানে কি? মানে বিকৃতি যত বেশি হবে পীড়নও তত বেশি হবে। অর্থাৎ কোনো একটা মনে করি যদি ইরেজার, মানে আমরা যে পেন্সিল যে পেন্সিলের সাথে রবার ইউজ করি, সেই রবারকে যতটা জোরে চাপা হবে, অর্থাৎ তার বিকৃতি যত বেশি হবে, সেই রবারটা কিন্তু তার নিজের অবস্থায় ফিরে আসার জন্য তত জোরে বল প্রয়োগ করবে। অর্থাৎ যত জোরে আমরা চাপবো তত রবারটা আমাদেরকে বাধা দেবে চাপতে। তো এইটাকেই, এই হলো হুকের সূত্র। আচ্ছা, হুকের সূত্র একটা মেন কন্ডিশন হলো, এটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে হতে হবে। স্থিতিস্থাপক সীমার বাইরে চলে গেলে কিন্তু ইরেজারটা তার আগের অবস্থায় ফিরে আসবে না। তো হুকের সূত্রের মেন কন্ডিশন স্থিতিস্থাপক সীমার মধ্যে হতে হবে। তো তার মানে পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি, পীড়ন সমানুপাতিক বিকৃতি। তো এইভাবে এটাকেই এখানে এইভাবে লেখা যায় পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক। তো এই ধ্রুবককে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্কও বলে। অর্থাৎ বিকৃতির জন্য উদ্ভূত পীড়নই হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে? পীড়নের একক বাই বিকৃতির একক। আচ্ছা, যেহেতু বিকৃতির কোনো একক নেই, তাই পীড়নের এককটাই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হবে। আমরা আগে দেখেছি যে বিকৃতি হচ্ছে সমজাতীয় রাশির অনুপাত। সমজাতীয় রাশির অনুপাত বলে বিকৃতির কোনো এককও নেই, মাত্রাও নেই। তো সেই জন্য স্থিতিস্থাপক গুণাঙ্কের এককই হবে পীড়নের একক, পীড়নের এককই হবে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। তো স্থিতিস্থাপক গুণাঙ্কের একক 9/সেন্টিমিটার স্কোয়ার সিজিএস পদ্ধতিতে, আর এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। নেক্সট নেক্সট এবার দেখে নিই যে ইয়ং গুণাঙ্ক। এটাও স্থিতিস্থাপকতা সংক্রান্ত একটি রাশি। তো স্থিতিস্থাপকতা সংক্রান্ত রাশিগুলো কি কি ছিল? প্রথমত আমরা দেখলাম যে ওখানে সবার প্রথম বিকৃতি, তারপর পীড়ন, তারপর স্থিতিস্থাপক সীমা, তারপরে দেখবো স্থিতিস্থাপক গুণাঙ্কেরই একটা পার্ট হলো ইয়ং গুণাঙ্ক। মানে অনেকগুলো স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে, তার মধ্যে একটা পার্টিকুলার পার্ট হলো ইয়ং গুণাঙ্ক। তো ইয়ং গুণাঙ্ক কি? ইয়ং গুণাঙ্ক হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে। ইয়ং গুণাঙ্ক কিন্তু একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক কি না, অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি? অনুদৈর্ঘ্য মানে হলো যখন একটা লেন্থ বাড়া কমা করবে। এই যে এটা একটা ওয়্যার আছে, এই ওয়্যারের লেন্থ কিন্তু প্রথমে এল, তারপরে যখন এর সাথে ওজন ঝুলিয়ে দেওয়া হয়েছে তার জন্য এর লেন্থ বেড়ে গেছে। তা এর আয়তন বা আকারের বা আয়তনের কোনো পরিবর্তন সেভাবে লক্ষ্য করা যায় না, কিন্তু এর লেন্থের সঙ্গে যখন আমরা কাজ করব তখন আমরা সবসময় ইয়ং গুণাঙ্ক কথাটাকে ইউজ করব। এই যে লেন্থ,
এল ছিল এল, এল প্লাস স্মল এল, এখন বর্তমানে লেন্থ হচ্ছে এল প্লাস স্মল এল। তো এই হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক মানে তার মানে সবসময় দৈর্ঘ্যের সাথে হবে। এই যে অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, মানে দৈর্ঘ্যের সাথে রিলেটেড যখন আমরা কোনো জিনিসের গুণাঙ্ক ব্যবহার করব, সেখানে ইয়ং গুণাঙ্ক কথাটা আমরা ইউজ করব। তো ইয়ং গুণাঙ্কের গাণিতিক রাশিমালা কি আমরা জানি, পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক, তাই তো। তো পীড়ন তার মানে ইয়ং গুণাঙ্ক হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তো গাণিতিক রাশিমালা এবার দেখবো। আচ্ছা, প্রথম হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। পীড়ন মানে কি আমরা বলেছিলাম যে প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রবল। তো এখানে প্রতিক্রিয়া প্রযুক্ত বলটাই প্রতিক্রিয়া বল, কারণ নিউটনের গতিসূত্র অনুসারে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে যতটা ক্রিয়া হবে ততটাই প্রতিক্রিয়া হবে। তো এখানে আমরা যতটা বল প্রয়োগ করবো বাইরে থেকে, সেটাই আমরা প্রতিক্রিয়া বল হিসাবে ধরে নেবো। তো আমরা কতটা বল প্রয়োগ করেছি, এখানে ছবিটা দেখো, একটা ডব্লু ওজনের একটা বাটখারা ঝুলিয়ে দেওয়া হয়েছে। মনে করি বাটখারার ভর এম, তার মানে নিচের দিকে ক্রিয়াশীল বল কত, নিচের দিকে ক্রিয়াশীল বল কত, নিচের দিকে ক্রিয়াশীল বল হলো এম জি, এম ইন্টু জি, জি হচ্ছে ঐকর্ষীয় ত্বরণ। তো তাহলে বল পেয়ে গেলাম, এফ আমরা পেয়ে গেলাম, এটাই প্রতিক্রিয়া বল, যেহেতু বল আর ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান। এখন এফ চাই, এফ কি হবে, এফ হচ্ছে আমরা কার ইয়ং গুণাঙ্ক বার করছি, তারের। তো তারের ক্ষেত্রফল কত, তারের ক্ষেত্রফল মনে করি এ, তার মানে এ কি হবে, এ হচ্ছে পাই আর স্কোয়ার। আচ্ছা, আর হচ্ছে মনে করি এটা তার, তারের আমরা যদি এইটা যদি একটা তার হয়, লম্বা তার হয়, আমরা যখন এই দিক থেকে দেখব, তারটাকে আমরা এইভাবে দেখছি, তখন হচ্ছে আমরা দেখব যে এই তারের ব্যাসার্ধ হচ্ছে আর, আর ক্ষেত্রফল এই টোটাল এরিয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার। যদি ব্যাসার্ধ আর হয় তাহলে তারের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে সার্কুলার হয়। আমরা তারটাকে কিন্তু এই সাইড থেকে দেখছি, অর্থাৎ একটা পাইপ নিয়ে পাইপটার ভেতরে যেন যে ফুটোটা আছে, সেই ফুটোটাকে আমরা দেখার চেষ্টা করছি। তো তারের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তো এখানে এমজি বল বাই ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তো তার মানে এটা কি হলো, পীড়ন হলো, শুধুমাত্র পীড়ন হয়েছে। এবারে কার কার বাকি আছে, বিকৃতি। বিকৃতি মানে কি, পরিবর্তন বাই প্রাথমিক। পরিবর্তন কতটা হয়েছে, আগে কত ছিল এল, এখন কতটা বেড়েছে, স্মল এল বেড়েছে, স্মল এল বেড়েছে, এল কিন্তু আছে। এখান থেকে এইটা আগে ছিল, এই লেভেলটা হচ্ছে আগের লেভেল, বেড়েছে হচ্ছে এতটা। তো আমরা বিকৃতি মানে হচ্ছে পরিবর্তন বাই প্রাথমিক, তার মানে স্মল এল বাই ক্যাপিটাল এল। এই যে এখানে লেখা আছে অনুদৈর্ঘ্য বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল। তো তার মানে ইয়ং গুণাঙ্ক কত হবে, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য পীড়ন হচ্ছে এফ বাই এ, অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এম জি এল বাই পাই আর স্কোয়ার এল। তো তার মানে ওয়াই এর রাশিমালা কত হবে, মানে ইয়ং গুণাঙ্কের রাশিমালা হবে এম জি এল বাই পাই আর স্কোয়ার এল। যেখানে ওপরে কিন্তু ক্যাপিটাল এল, এটাই মনে রাখতে হবে, ওপরে হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, আর স্মল এলটা হচ্ছে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। এই অনুদৈর্ঘ্য বিকৃতি দিয়ে, অনুদৈর্ঘ্য বিকৃতি দিয়ে কিন্তু অনেক অঙ্ক আছে, এই রাশিমালাটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখানে জেনে রেখে কি বলেছে, বলেছে তরল বা গ্যাসের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য না থাকায় ইয়ং গুণাঙ্ক কেবল কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য। এটা মানে কি, যে তরলের আমরা কোনোদিন বলি না যে পুকুরটাতে এত মিটার জল আছে, পুকুরটাতে 100 মিটার জল আছে, বা সমুদ্রে 1000 মিটার জল আছে, এটা আমরা কোনোদিন বলি না, কারণ তরল বা গ্যাসীয় পদার্থের তো দৈর্ঘ্যই হয় না। তার মানে যখনই ইয়ং গুণাঙ্কের কথা বলা হবে তখনই আমরা কঠিন পদার্থকে ধরে নেব। এরপরে কিছু নতুন রাশি দেখে নেব। এগুলো হচ্ছে ভঙ্গুরতা, প্রসার্যতা আর নমনীয়তা। আমাদের আমাদের দৈনন্দিন জীবনে অনেক রকম পদার্থ দেখতে হয়। কিছু পদার্থ সহজেই ভেঙে যায়, কিছু পদার্থ নমনীয়, মানে কিছু পদার্থকে কম্প্রেস করলে সে আবার নিজের আকারে নিজের জায়গায় ফিরে আসে, আবার কিছু পদার্থকে টানলে, টেনে ছেড়ে দিলে সে আবার নিজের জায়গায় ফিরে আসে। তো কোন পদার্থগুলিকে কি বলে
বা কোন পদার্থের ধর্মগুলো কীরকম সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমত হলো ভঙ্গুরতা। ভঙ্গুরতা কি? ভঙ্গুরতা হচ্ছে কোনো পদার্থের বাহ্যিক বল ক্রিয়া করলে স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার অল্প পরেই পদার্থটি বস্তুতে সহজে ভেঙে যাওয়া বা তার পদার্থ দিয়ে তৈরি তারটি ছিঁড়ে যাওয়ার ধর্মকে এই পদার্থের ভঙ্গুরতা বলে। অর্থাৎ এই জাতীয় পদার্থের সহনসীমা ও স্থিতিস্থাপক সীমার ব্যবধান খুবই কম। এটা কীরকম হলো না, আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় বলে থাকি যে ভঙ্গুর পদার্থ। ভঙ্গুর পদার্থ কি? মানে যেই পদার্থ সহজেই ভেঙে যায়। পদার্থ কখন ভেঙে যায়? অর্থাৎ যে পদার্থের স্থিতিস্থাপক সীমা খুবই কম, মানে খুব কম পরিমাণ বল প্রয়োগ করলেই, মানে সেই পদার্থের মধ্যে বিকৃতি খুব কম হলেই সেই পদার্থটা ভেঙে যাবে। স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার অল্প পরেই, এটা মানে কি? মানে বিকৃতি খুব কম পরিমাণ বিকৃতিতেই পদার্থটা সহজে ভেঙে যায়, সেই পদার্থকে বলা হয় ভঙ্গুর পদার্থ। অর্থাৎ সেই পদার্থের যে ধর্ম বলা হয়, সেই ভঙ্গুর পদার্থের ধর্মকেই বলা হয় ভঙ্গুরতা। তো এখানে কাঁচ আমরা দেখেছি, কাঁচ, সিরামিক, কাঁচা লোহা প্রভৃতি ভঙ্গুর পদার্থ। আচ্ছা, কাঁচা লোহা ব্যাপারটা কি? বাড়িতে যে ঢালাই লোহা ব্যবহার করা হয় বা আমরা যে লোহা দেখি বিভিন্ন আসবাবপত্রে, সেগুলো কিন্তু কাঁচা লোহা নয়। কাঁচা লোহা হচ্ছে কালো রঙের কয়লার মতো একটা পদার্থ। ঠিক আছে, সেখান থেকে বিভিন্ন প্রসেস করে ওই রকম ঢালাই লোহা বানানো হয়, যে লোহাগুলো আমরা আশেপাশে দেখতে হয়। কাঁচা লোহা কিন্তু ওরকম নয়, কাঁচা লোহা খুব সহজে ভেঙে যায়, পাথরের মতো। আচ্ছা, প্রসার্যতা কি? প্রসার্যতা হলো স্থিতিস্থাপক সীমার বাইরে যেসব পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি একমুখী হয় সেই পদার্থগুলিকে প্রসার্যশীল পদার্থ বলে। আর এই পদার্থের এই ধর্মটিকে বলা হয় প্রসার্যশীলতা। এটা কি না, তোমরা দেখবে যে বিভিন্ন রকম তামা বা অ্যালুমিনিয়াম এর যেসব তারগুলো হয়, তার বলতে তামা বা অ্যালুমিনিয়ামের কেউ যদি পাইপ দেখো, তো ওই পাইপকে যদি বাঁকিয়ে দেওয়া হয়, ওই পাইপ কিন্তু বেঁকেই ওরকম থাকবে, সে আর সোজা হবে না, কিন্তু ভেঙে যাবে না। প্রসার্যতা মানে হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি একমুখী হয়। এখানে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। দৈর্ঘ্য বৃদ্ধি একমুখী হয়, এই যে দৈর্ঘ্য বৃদ্ধি একমুখী হয়, অর্থাৎ যেদিকে তুমি বল প্রয়োগ করবে সেই দিকেই ওর বৃদ্ধি হবে। ঠিক আছে, সে কিন্তু আর পরবর্তীকালে আর নিজের জায়গায় ফিরে আসবে না। তো এই ধর্মকে বলা হয় প্রসার্যশীলতা। এই ধর্মগুলো বিভিন্ন রকম এতে দেখা যায়, মানে ধাতুতে, যেমন তামা, লোহা, অ্যালুমিনিয়াম, তামা, সোনা, রূপা প্রভৃতি। তো বলছে এই প্রসার্যতা ধর্মের জন্য এই পদার্থগুলিকে টেনে সরু তারে পরিণত করা হয়। তোমরা দেখতে পাবে যে তামার তার হয়, লোহার তার হয়, কিন্তু কাঁচের তার, সিরামিকের তার আমরা কোনোদিন দেখতে পাবো না। এবারে হচ্ছে নমনীয়তা। নমনীয়তা ব্যাপারটা কি? নমনীয়তা হলো স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে পীড়ন আরও বাড়ালে হুকের সূত্র মান্য হয় না। পীড়ন বাড়ার সঙ্গে সঙ্গে বিকৃতি আগের তুলনায় দ্রুত হারে বাড়ে। এই সময় পীড়ন অপসারিত হলে তারটি আবার প্রাথমিক দৈর্ঘ্য ফিরে পায় না, বরং কিছুটা স্থায়ী বিকৃতি থেকে যায়। পদার্থটির বিকৃতি হয়ে যাওয়ার এই ধর্মকে বলা হয় নমনীয়তা। আচ্ছা, এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা বলছে যে আমরা যে আমাদের যে আশেপাশে স্প্রিং আছে, স্প্রিং দেখি, তো স্প্রিংকে যদি খুব জোরে টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে সেই স্প্রিংটা তো ছোট হবে নিশ্চয়ই, কিন্তু প্রথমে যেরকম ছোট ছিল সেই রকম ছোট কিন্তু আর হবে না। সেইটাকেই বলা হয় নমনীয়তা। কারণ তার স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু বাইরে থেকে প্রযুক্ত বল বাড়িয়েই গেছি। তো বাড়িয়ে যাওয়ার ফলে হুকের সূত্র তো আর মানবেই না, হুকের সূত্র সেখানে আর মানেই না। তো সেখানে পদার্থটা আগের অবস্থায় আর ফিরে পায় না, হয়তো কিছুটা ছোট হয়, কিন্তু আগের যে কিছুটা পরিমাণ স্থায়ী বিকৃতি থেকে যায়। এটাকেই বলা হয় নমনীয়তা। যেমন স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার পরে রবার, তামা, সোনা প্রভৃতি পদার্থগুলি নমনীয় পদার্থের মধ্যে আচরণ করে। নেক্সট হলো স্প্রিং পুল আর বল ধ্রুবক নির্ণয়। তো সবার প্রথম আমরা জেনে নেব যে বল ধ্রুবক ব্যাপারটা কি। আর স্প্রিং তোলা তো আমরা সবাই সবাই জানি কি কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, স্প্রিং তোলা কি রকম? স্প্রিং তোলার ছবি আমরা সকলেই দেখেছি। আচ্ছা, মনে করি
এখানে একটা দেওয়াল আছে, ঠিক আছে, দেওয়াল আছে, দেওয়ালের সঙ্গে একটা স্প্রিং লাগানো আছে। আর এখানে একটা বস্তু আছে। তো আমরা যদি এখন বস্তুটার উপর বল প্রয়োগ করি, মনে করি বস্তুটার উপর এফ বল প্রয়োগ করা হয়েছে, তো স্বভাবতই স্প্রিংটা আগে যা দৈর্ঘ্য ছিল তার থেকে দৈর্ঘ্য আরো বৃদ্ধি পাবে। তো মনে করি দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এক্স, দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি, মনে করি আগে ছিল 100, এখন হয়েছে 100 + x, এটাই মানে হলো দৈর্ঘ্য বৃদ্ধি, 100 + x। তো এই এক্সটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। তো স্প্রিং এর দৈর্ঘ্য এফ, আর কতটা বল প্রয়োগ করা হয়েছে না এফ। তো তোমরা দেখো যে এফ যদি বাড়ানো হয়, মানে আমরা যদি স্প্রিংটায় আরো বেশি বল প্রয়োগ করি, তাহলে কিন্তু এক্সও একই সাথে বাড়বে। তো আমরা তার মানে এফ প্রপোর্শনাল টু এক্স, মানে এফ, এফ কার সাথে সমানুপাতি, এক্স এর সাথে। এফ যত বাড়বে এক্সও তত বাড়বে। তো তার মানে এফ, এফ বাই এক্স, তার মানে এফ, এফ বাই এক্স এটা ধ্রুবক হবে, কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে আমরা কে দিয়ে লিখি। অর্থাৎ এফ বাই এক্স এর একটা নির্দিষ্ট মান থাকবে। এ কিন্তু কোনো একটা পার্টিকুলার স্প্রিং এর ক্ষেত্রে এ কোনোদিন চেঞ্জ হবে না। তো এই কে কেই বলা হয় হচ্ছে স্প্রিং বল ধ্রুবক। এখানে ডেফিনেশনটা লেখা আছে, যদি এক্স সমান 1 হয় তাহলে এফ ইকুয়াল টু কে হবে, মানে যদি এক্স সমান 1 হয়, এখানে যে সংজ্ঞাটা লেখা আছে সেই সংজ্ঞাটা বলছি, বলছে অর্থাৎ কে ইকুয়াল টু এফ বাই এক্স, যদি এক্স ইকুয়াল টু 1 হয় তাহলে কে ইকুয়াল এফ ইকুয়াল টু কে, অর্থাৎ কোনো স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বলকেই বল ধ্রুবক বলে। আচ্ছা এক্স যদি 1 হয় তাহলে এফ বাই 1, তাহলে এই ইকুয়েশন থেকে কি পাই, ইকুয়েশনটা থেকে পাই এফ বাই 1 ইকুয়াল টু কে, এফ বাই 1 ইকুয়াল টু কে, তার মানে এফ ইকুয়াল টু কে, সেখান থেকে জানতে পারি এফ ইকুয়াল টু কে। তো ডেফিনেশনটা দেখে রাখো। এরপর আমরা দেখে নেব আমার গত 3টে ক্লাসে যেসব ইউটিউবের কমেন্টগুলো হয়েছে, যেহেতু এটা ইউটিউবে লাইভ স্ট্রিম হয়, তো সেই কমেন্ট সেকশানে কয়েকজন প্রশ্ন করেছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। তো দেখা যাক কি কি প্রশ্ন হয়েছে। সর্বপ্রথম প্রশ্ন করেছে যে সংকট তাপমাত্রা হয়ে গেলে কি অসুবিধা হতে পারে। আচ্ছা, সংকট তাপমাত্রা কাকে বলে না, যে তাপমাত্রায় কোনো তরলের পৃষ্ঠটান প্রায় থাকেই না, তাকে সংকট তাপমাত্রা বলে। তো আমরা জানি উষ্ণতা বাড়ালে পৃষ্ঠটান কমে যায়। কমে যাওয়ার কারণ হলো যে উষ্ণতা বাড়ালে তরলের মধ্যবর্তী অণুগুলো নিজেরা কাঁপতে শুরু করে, একই অবস্থানের সাপেক্ষে কাঁপতে শুরু করে। তো সেই জন্য তারা তার পাশের অণুকে সেইভাবে আর আকর্ষণ করতে পারে না। এইভাবে যত উষ্ণতা বাড়ানো হলো, যত উষ্ণতা বাড়ানো হবে তাদের কম্পনও তত বাড়তে থাকবে। তো এই কারণে তাদের পার্শ্ববর্তী অণুর সঙ্গে আকর্ষণ বল আস্তে আস্তে কমে যাবে। তো এইভাবে পৃষ্ঠটান শেষ হয়ে যাবে। তো পৃষ্ঠটান তার মানে সংকট তাপমাত্রা হয়ে গেলে অসুবিধা বলতে এখানে বলা যেতে পারে যে কোনো একটা তরলের পৃষ্ঠটান না থাকলে সেই তরলের যে অসুবিধা হতে পারে, সেটাই কোনো তরলের সংকট তাপমাত্রা হয়ে গেলে অসুবিধা। তো সেইগুলো তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে, বইটা একটু পড়ে নেবে, আশা করছি এর উত্তরটা বইতে পেয়ে যাবে। নেক্সট হলো প্রশ্ন করা হয়েছে যে সান্দ্র তরল কি। আচ্ছা, সান্দ্র তরল আমরা যে গত পরশু ক্লাসে পড়েছিলাম সান্দ্রতা, তো সেই সান্দ্রতা হলো তরলের একটা ধর্ম। তো সান্দ্র তরল সেইগুলোকেই বলবো যেই তরলে সান্দ্রতা দেখা যায়, সেই তরলই সান্দ্র তরল।
অর্থাৎ সব তরলে কিন্তু সান্দ্রতা দেখা যায় না। সান্দ্রতার অর্থ কি? সান্দ্রতার অর্থ হলো যে তরলের দুটো স্তরের মধ্যবর্তী যে ঘর্ষণ বল। সব তরলের কিন্তু দুটো স্তরের মধ্যবর্তী ঘর্ষণ বল ক্রিয়া নাও করতে পারে, সেই তরলকে সান্দ্র তরল বলা হবে না। আবার অনেক তরলের মধ্যবর্তী দুটো স্তরের মধ্যবর্তী অঞ্চলে ঘর্ষণ বল কাজ করে, সেটা হচ্ছে সান্দ্র তরল। সান্দ্র তরলের যদি উদাহরণ বলা হয় তাহলে কি বলা হবে? সান্দ্র তরলের উদাহরণ হলো মধু হচ্ছে সান্দ্র তরল, মধুর সান্দ্রতা অনেক বেশি, জলেরও সান্দ্রতা আছে। নেক্সট হচ্ছে সংশক্তি বল। সংশক্তি বলটা আমরা পড়েছিলাম পৃষ্ঠটান পড়ার সময়। তো সংশক্তি বল কি অ্যাকচুয়ালি না, দুটো অণুর, দুটো সমজাতীয় অণুর মধ্যে একই পদার্থের দুটো সমজাতীয় অণুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেই সংশক্তি বল। আর ভিন্ন হলে, যদি দুটো ভিন্ন পদার্থের মধ্যে ভিন্ন দুটি অণুর মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে, সেই বলটা কিন্তু সংশক্তি বল নয়, সেই বলটা হলো আসঞ্জন বল। তো এই প্রশ্নের উত্তর তোমরা পৃষ্ঠটানের জায়গাটা পড়লে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট হলো পিচ ড্রপ এক্সপেরিমেন্ট এক্সপ্লেন করতে বলেছে। তো পিচ ড্রপ এক্সপেরিমেন্ট তোমাদের সিলেবাসে নেই, কিন্তু আমিও জানতাম না এই এক্সপেরিমেন্টের ব্যাপারে। তো যে এই কমেন্টটা করেছে তাকে ধন্যবাদ, কারণ এ থেকে আমিও কিছুটা জানতে পারলাম। তো আমি সবার প্রথমে এটা ইউটিউবে সার্চ করি, তো ইউটিউবে সার্চ করে যেগুলো জানতে পেরেছি সেগুলো তোমাদের বলছি। এটা তোমাদের সিলেবাসে নেই, জাস্ট ফিজিক্স যে কত সুন্দর বা ফিজিক্যাল সায়েন্স কত সুন্দর একটা সাবজেক্ট সেইটা বোঝানোর জন্য বা সেটা দেখানোর জন্য তোমাদের আমি এক্সপেরিমেন্টটা এক্সপ্লেন করছি। এটা তোমাদের সিলেবাসে নেই, জাস্ট ইন্টারেস্টটা বাড়ানোর জন্য। আচ্ছা, তো সবার প্রথম পিচ ড্রপ এক্সপেরিমেন্ট করেন হচ্ছে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে সবার প্রথম পিচ ড্রপ এক্সপেরিমেন্ট করা হয়। তো কে করেন? সেখানকার প্রথম ফিজিক্সের প্রফেসর প্রফেসর থমাস পার্নেল, তিনি সর্বপ্রথম পিচ ড্রপ এক্সপেরিমেন্ট করেন। তো প্রফেসরের অ্যাকচুয়ালি আইডিয়াটা কী ছিল? প্রফেসর ফিজিক্স পড়ানোর সময় বলেন যে আমাদের আশেপাশে যেসব আমরা বস্তু দেখি, যেগুলোকে আমরা আদতে কঠিন বলে মনে করলেও সেগুলো কিন্তু কঠিন নয়, সেগুলো তরলও হতে পারে। তা একটু তোমরা ভেবে দেখো যে তরলের ডেফিনেশন কি? তরলের ডেফিনেশন তো এটা হতে পারে না যে এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে চলে যায় বা প্রবাহিত হয়, যে আমরা প্রবাহিত ডেফিনেশনের সময় আমরা যেটা পড়েছিলাম। যেহেতু এখন তোমরা ক্লাস 9-এ আছো, তো তোমাদের ডেফিনেশন কিছু আলাদা হবে নিশ্চয়ই প্রফেসর থমাস পার্নেলের থেকে। তো থমাস পার্নেলের মেন আইডিয়া ছিল যে তিনি বলেছিলেন যে আমরা যে আশেপাশে যেসব বস্তু দেখি সেগুলো সব কঠিন মনে হলেও আপাত দৃষ্টিতে তারা কিন্তু কঠিন নয়। তো পিচ ড্রপ এক্সপেরিমেন্ট সেই জন্য তিনি তৈরি করেন এক্সপেরিমেন্ট সেট আপটা। তো তিনি কি করেন যে আমরা দেখবো যে দেখি যে যখন পিচের রাস্তা তৈরি হয় তখন কালো আলকাতরার মতো এক রকমের গালা আনা হয়, সেইগুলোই হচ্ছে পিচ। সেগুলো কিন্তু আলকাতরা নয় এবং সেগুলো কিন্তু আপাত দৃষ্টিতে কঠিন মনে হয়। ঠিক আছে, তো এক্সপেরিমেন্টাল সেট আপটা আমরা দেখে নিই। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সেট আপ। এখানে কি আছে? এখানে একটা ফানেল আছে, এই যে ফানেল, এর মধ্যে এই যে কালো যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিচ দেওয়া আছে। ঠিক আছে, পিচ দেওয়া আছে। তো পিচ হচ্ছে হাইলি ভিসকাস ফ্লুইড। যে থমাস ফার্নেল বোঝাতে চাইছিলেন যে পিচও কিন্তু একটা তরল। আমরা সেটাকে আপাত দৃষ্টিতে কঠিন বলে মনে হয়, কঠিন না হলে তো আর রাস্তা ব্যবহার করা হতো না। আপাত দৃষ্টিতে কঠিন বলে মনে হয়, কিন্তু পিচও একটা তরল। কিরকম তরল না, তার ভিসকোসিটি অনেক বেশি। তো তিনি কি করেছিলেন না, একটা ফানেলের ওপর কিছু পিচ রেখে দিয়েছিলেন এবং সেই অবস্থাতে ছেড়ে দেন, মানে সেই অবস্থাতে রেখে দেন। তো এরপর কি হয়? এরপর যেহেতু পিচ আপাত দৃষ্টিতে দেখলে কঠিন মনে হয়, তো দেখা যায় যে কিছুই হচ্ছে না। তো তাহলে তো সবাই বলতেই পারে যে হ্যাঁ এটা কঠিন পদার্থ।
তো থমাস পার্নেল কি করেন, বলে যে ঠিক আছে কিছুই হচ্ছে না যখন, তাহলে এটাকে এইভাবে রেখে দেওয়া। তো এইভাবে রেখে দেওয়ার পর এই এক্সপেরিমেন্টটা হয় হচ্ছে 1927 সালে, 1927 খ্রিস্টাব্দে। তো এইভাবে রেখে দেওয়ার পর প্রায় 8-9 বছর পর দেখা যায় যে এরকম এখানে একটা ড্রপলেট তৈরি হয়েছে, এরকম একটা ড্রপলেট তৈরি হয়েছে। তো ড্রপলেট তো কোনো তরল ছাড়া তৈরি হয় না। তো এরকম 8-9 বছর পরে দেখা গেল যে এখান থেকে এক টোপা পিচ নিচে পড়েছে। এখানে একটা বিকার রাখা আছে, সে বিকারে পড়েছে। কতদিন টাইম লেগেছে? প্রায় 8-9 বছর। তো এখানে একটা চার্ট আছে, এই চার্টটা আমরা দেখে নেবো। এই যে প্রথম এক্সপেরিমেন্টটা শুরু হয় হচ্ছে 1927 সালে, আর তার 1930-এ হচ্ছে স্টিম ওয়াশ কাট। তো এখানে ফানেলের যে সরু নলটা ছিল সেটা কেটে দেওয়া হয় 1930-এ। তারপর ডিসেম্বর 1938, মানে অ্যাকচুয়ালি ধরতে পারো এক্সপেরিমেন্টটা শুরু হয় 30-এ। তো ডিসেম্বর 1938-এ দেখা গেল যে প্রথম এখান থেকে একটা ড্রপ পড়েছে, একটা ড্রপলেট নিচে পড়েছে। তো সেটা এই যে প্রথম ড্রপ ফেল। সেটা কতদিন টাইম লেগেছে না 8.9 বছর, মানে 8 বছর 9 মাস, ঠিক আছে, মানে 96 থেকে 107 প্রথম ড্রপ পড়েছে, মানে 96 মাস থেকে 107 মাসের মধ্যে প্রথম ড্রপ পড়েছে। এইটা কেন করা হয়েছে 96 থেকে 107 কেন? মনে হতেই পারে যে এতদিন ধরে কি হলো। অ্যাকচুয়ালি এই এক্সপেরিমেন্টটার গুরুত্ব তখন কিন্তু বোঝা যায়নি। তো এক্সপেরিমেন্টটাকে যখন 96 মাস হয়, মানে 8 বছর হয়ে যায়, তো তখন কি আর লক্ষ্য দেয়নি, ঠিক আছে। যখন লক্ষ্য পড়েছে তখন হচ্ছে 9 মাস পেরিয়ে গেছে, তখন দেখছে যে একটা ড্রপলেট নিচে পড়েছে। তো সেই ড্রপলেটটা কবে পড়েছে সেটা তো কেউ জানে না। সেই জন্য এখানে 96 থেকে 107 লেখা আছে, মানে 8 বছর থেকে 8 বছর, এই 9 মাসের যে কোনো একটা দিনে এই ড্রপলেটটা পড়ে থাকতে পারে নিচে। তো প্রথম ড্রপলেট পড়লো, যে আমরা জানি যে কোনো তরল রেখে দিলে কোনো ফানেলের ভিতর সেটা তার ড্রপলেট আকারে পড়তে থাকে। তো তাহলে সেকেন্ড ডবলেট কবে পড়েছে? সেকেন্ড ডবলেট পড়েছে প্রথম ডবলেট পড়ার আবার 8 বছর 3 মাস পর, মানে প্রায় 99 মাস পর সেকেন্ড ডবলেট পড়েছে। থার্ড ডবলেট এইভাবে পড়েছে 7.2 ইয়ার, ফোর্থ ডবলেট হচ্ছে 8.1 ইয়ার। তো দেখতে পাচ্ছ যে বিভিন্ন টাইম বিভিন্ন, মানে একই টাইম নয়। এর কারণ হতে পারে বিভিন্ন সময় বিভিন্ন রকম টেম্পারেচার থাকে। তো ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়া, তো অস্ট্রেলিয়ার টেম্পারেচার বিভিন্ন বছরে বিভিন্ন হতে পারে, তো সেই টেম্পারেচারের উপর ডিপেন্ড করতে পারে। আসল মজার ব্যাপার হলো যে এইটা, এই ড্রপলেটটা পড়তে এখনো কেউ দেখেনি, মানে ড্রপলেটটা পড়ার সময় কোনো মানুষ ড্রপলেটটা পড়ার সময় কোনো মানুষ এখনো পর্যন্ত দেখেনি। তো এটা হচ্ছে 2000 সালের সব থেকে রিসেন্ট পড়েছে হচ্ছে 2010 সালে। এখানে এটা 2010 হবে, এটা লেখেনি। তো 2000 সালে একজন সায়েন্টিস্ট ঠিক করেছিলেন যে তিনি দেখবেন মানে ড্রপলেটটা পড়ার সময়, ঠিক আছে। তো তিনি অ্যাকচুয়ালি তিনি যখন কফি খেতে যান, যেহেতু বুঝতেই পারছো যে প্রায় 10 বছরের অপেক্ষা, একটা জিনিস ঘটবে সেটার জন্য 10 বছরের অপেক্ষা, তো সেখানে ধৈর্যচ্যুতি হতেই পারে। তো তিনি যখন কফি খেতে যান তখন কি হয়, ডবলেটটা পড়ে যায়, এসে তিনি দেখেন যে ডবলেটটা পড়ে গেছে। তো তিনিও দেখতে পাননি। তারপরে ঠিক করা হয় যে ক্যামেরা বসানো হবে ওই ডবলেটটা পড়ার সময়, যাতে রেকর্ড করা হয়। ওটা একটা মানে যুগান্তকারী ঘটনা, প্রায় 80-90 বছর ধরে চলে আসছে, কেউ ডবলেটটা দেখেনি। তো ওটা একটা যুগান্তকারী ঘটনা হবে, তো তখন ঠিক করা হয় যে ক্যামেরা বসানো হবে। তো 2000 সালে দেখা যায় যে ক্যামেরাটা ঠিক ডবলেটটা পড়ার সময় ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য ক্যামেরা দিয়েও রেকর্ড করা যায়নি ওটা। আচ্ছা, তারপরে পরে হচ্ছে 2010। 2010-এ এবার কি হয়, এই যে নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো ডবলেট জমা হয়েছে, তো ওপর থেকে একটা ডবলেট এসে নিচের ডবলেটে টাচ করে যায়। তো টাচ করে যাওয়ার ফলে কি হবে, ডবলেটটা পড়বে না নিচে। তো 2010 সালে যখন বিকারটা পরিষ্কার করতে বার করা হয় তখন ডবলেটটা ভেঙে পড়ে যায়। তারপরে 2010 সালে ডবলেট কিন্তু পড়েনি, ডবলেটটা বাইরে থেকে কিছু কাজ করে ডবলেটটা পড়ে গেছে, তো হলো না। তো এখন অপেক্ষা হচ্ছে, ধরে নেওয়া হয় যে 2020 থেকে 2030-এর মধ্যে
কোনো এক সময় ড্রপলেটটা পড়বে। তো সেই পড়ার টাইমে যাতে রেকর্ড করা হয় সেই জন্য এটাকে একটা এতে রাখা হয়েছে, মিউজিয়ামে রাখা হয়েছে। মিউজিয়ামে তো অনেক লোক আছে, তো এটা আশা রাখা হয়েছে যে কোনো না কোনো ব্যক্তির চোখে ওটা পড়বে, মানে কোনো না কোনো ব্যক্তি হয়তো ওটা দেখবেন। মানে একজন ব্যক্তি পর্যবেক্ষণ করার থেকে যদি 100 জন ব্যক্তি যদি পর্যবেক্ষণ করে তাহলে কোনো না কোনো ব্যক্তির চোখে পড়ার সম্ভাবনাটা বেশি। তো সেটা ওই জন্য এখন এটা মিউজিয়ামে রাখা হয়েছে। মিউজিয়ামে রাখা হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে, সম্পূর্ণ প্রেসার নিয়ন্ত্রিত, মানে সেই যন্ত্রের ভেতর চাপ একই থাকবে, টেম্পারেচার একই থাকবে। তো এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি দিন ধরে চলা এক্সপেরিমেন্ট। তো বুঝতে পারছো, প্রায় 93 বছর হয়ে গেল এক্সপেরিমেন্টটা এখনো চলছে, এবং এতে এখনো যে পরিমাণ পিচ আছে মনে করা হচ্ছে এখনো 100 বছর চলবে এক্সপেরিমেন্টটা। তো এই হচ্ছে পিচ ড্রপ এক্সপেরিমেন্ট। নেক্সট, এখানেই তোমাদের ক্লাস সমাপ্ত। আচ্ছা, এই টোটাল চ্যাপ্টারে যা কোশ্চেন সম্ভব সেই সব কোশ্চেন তোমাদের এই নোটসটার সঙ্গে একটা দেখবে পিডিএফ আছে, সেই পিডিএফে কোশ্চেনগুলো দেওয়া আছে এবং পরীক্ষায় কত মার্কসের কোশ্চেন আসে সেই মার্কসটাও তার পাশে লেখা আছে। তো এর সাথে দেখবে একটা 4 পাতার পিডিএফ আছে, ওই পিডিএফটা হচ্ছে সব কোশ্চেন লেখা আছে, মানে যত রকম কোশ্চেন সম্ভব এখান থেকে। ওই কোশ্চেনগুলো ধরে ধরে প্র্যাকটিস করলেই হবে। আর কিছু গাণিতিক প্রশ্নওয়ালি তোমাদের বইয়ের অনুশীলনীতে পেয়ে যাবে, তো সেগুলো প্র্যাকটিস করলেই আশা করছি স্বয়ং সম্পূর্ণ হবে। তো এখান পর্যন্তই ছিল তোমাদের সাথে আমার জার্নি। আজকে আমার ক্লাস নেওয়া শেষ হলো, তো ধন্যবাদ।